একজনের ভৌতিক অভিজ্ঞতা কথা শুনে হয়তো আপনার মনে হতেই পারে দিবা স্বপ্ন দেখেছিল বা স্বপ্ন দেখেছিল বা মনের ভুল, কিন্তু একটা গ্রুপের প্রত্যেকটা মেম্বার যদি এইরকমই কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়ে থাকে তখন আপনি কি বলবেন? এরকমই কিছু ঘটনা যেটার হয়তো ব্যাখ্যা আমার কাছে তো নেই, আপনাদের কাছে আছে কি? নিয়ে চলে এসেছি আমি রুমকি। নমস্কার বন্ধুরা, কথায় গল্পতে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকেও রয়েছে প্রচন্ড লোমহর্ষক ঘটনা, ভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটা সুমন রয় গুজরাট থেকে পাঠিয়ে দিয়েছেন, এবং দ্বিতীয় ঘটনা পিয়ালি দাস প্রধান হলদিয়ার নিয়ে নেব, ওদের সঙ্গেই ঘটেছিল প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা। তো যারা এমন ঘটনা পাঠাতে চাইছেন, আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে চান, তারা কিভাবে ঘটনা শেয়ার করবেন? করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আছে কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। তো একটা কথাই রিকোয়েস্ট করব যে ঘটনাগুলি শুধুমাত্র যাতে আমাদের জন্য, মানে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনের জন্যই হয়। তো চলো আর সময় নষ্ট না করে প্রথমে নিয়ে নেব হলো সুমন রায়ের ঘটনাটা। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সুমন রায়ের ওয়াইফের সঙ্গে ঘটেছে। হ্যাঁ, তো উনি তো গুজরাটেই চাকরি করতেন। তো এখানে ওনার ওয়াইফ, যার নাম হলো মধুমিতা, তো আমি মধু বলে সম্বোধন করছি। অ্যারেঞ্জ ম্যারেজই, মানে অ্যারেঞ্জ ম্যারেজই হয়। তো বিয়ের আগে সুমন বাবু জানতে পারতেন যে ওনার শাশুড়ি মা মানে গত হয়েছেন। মানে যখন আর কি ওনাদের সঙ্গে কথাবার্তা হয় মোটামুটি ফিক্সড এর পথেই যে 1 বছর পর বিয়ে হবে, তখনই ওনার শাশুড়ি মার মানে দেহান্ত হয় আর কি। তো যাই হোক, তখন তো ফোনে ফোনে উনি যতটুকু কনসাল্ট করার মধুকে করেছেন। তারপর ওই 1 বছর প্ল্যান তো ছিল 1 বছর পরেই বিয়ে হওয়ার। তো ওই যথারীতি মধুর সঙ্গে ওনার বিয়ে হয়ে উনি গুজরাটে চলে আসেন। তো একটা কথা বলে রাখি, সুমন বাবু হাড়ে হাড়ে জানতেন কিন্তু যে মধু ওর মায়ের সঙ্গে কতটুকু হয় না, মা আর মেয়ের মানে অনেকটা বন্ধুর মতন। সুমন বাবু যখনই ফোনে কথা বলতেন না, মানে মধু ইচ এন্ড এভরি টাইম নিজের মাকে খুব মিস করতো। যদিও আস্তে আস্তে সময়ের সাথে সাথে উনি কিন্তু অনেকটা নিজেকে ওই ডিপ্রেশন থেকে বের করে আনতে পেরেছিলেন, মধুর কথা বলছি। তো মানে গুজরাটি ভদ্রলোক মানে সুমন বাবু একটা মানে একটাই মানে রুম, হ্যাঁ, আর একটা ছোট্ট, তোমার ওটাকে রুম বলা যায় না, বুঝেছো? একটা ছোট্ট একটা স্টোরেজ টাইপের ছিল, যেটাকে উনি হয়তো স্টোর রুম বানানো হয়েছিল, কিন্তু ওনাকে সেটা মানে উনি সেটা কিচেন রুম হিসাবে ইউজ করতেন, একজন মানুষ তো। কিন্তু যখন মধু গেল, মানে তখন বুঝতে পারলেন যে এখন তো ঘর সংসার হয়েছে, এইটুকুনি জায়গায় কিন্তু হবে না। তো মধু বলছে না, একটা 1 বিএইচকে ফ্ল্যাটই নিয়ে নাও। অনেক সময় তোমার প্যারেন্টস আসতে পারে, আমার বাবা আসতে পারে, যেহেতু মা তো ছিলেন না। তো সুমন বাবু বললেন হ্যাঁ, এটা তো যথাযোগ্য, মানে ভালো কথাই বলেছে। তো আস্তে আস্তে খুঁজে খুঁজে উনি একটা 1 বিএইচকে ফ্ল্যাট পেলেন, এবং ফ্ল্যাটটা ঠিকই আছে, মোটামুটি মানে অনেকদিন আগেকারই ফ্ল্যাট, কিন্তু রং ঠং করে বেশ ভালো আর কি, কন্ডিশনটা ঠিকই আছে। তো উনি গেছেন, যাওয়ার পর মধুকে নিয়ে গেছেন। তো মধুরও দেখে টেকে খুব ঠিক ছিল। তো মাকান মালিক এন্ড মালকিনও বেশ ভালোই ছিল। তো অ্যাডভান্স পেমেন্ট করা হয়ে গেছে। করার পর যেদিন ওরা শিফট করে, তো মাকান মালিক এসে না সুমন বাবু এবং সুমন বাবু একটা পিকুলিয়ার কথা বললেন, যেটা হয়তো তখন মানে কানে বাজলেও অন্যরা পাত্তা দেননি। উনি বললেন যে, মানে ওনারা তো নন বেঙ্গলি, হিন্দি কথা বলতে পারে। তো বলছে যে এখানে জল হিসাব মতে খরচ করতে হবে, জলের ক্রাইসিস, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, অনেক সময় অনেক জায়গায় জলের ক্রাইসিস হয়, তো মাকান মালিকরা এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তার সঙ্গে আরেকটা কথা অ্যাড অন করলেন যে আশেপাশে কারোর সঙ্গে বেশি কথা বলবে না। ওই ইনফ্যাক্ট আমার বাড়িতে আরো ভাড়াটিয়া আছে, ওদের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। এখানের মানুষরা না অন্যের উন্নতি বা অন্যের, তোমরা এত ভালো সুখী দাম্পত্য ওরা না সহ্য করতে পারে না। তো আল্টিমেটলি কিন্তু তোমাদের প্রবলেম হবে। ইটস বেটার যতদূর পারো ওদের থেকে দূর থাকবে। এই জিনিসটা না প্রচন্ড আটপাটা লাগলো। আর মানে তখন মানে উনি ভদ্রলোক মানে মাকান মালিক চলে যাওয়ার পর সুমনকে বাবুকে বললেন যে, মধু বলছেন যে আচ্ছা, যদি মানে এতই প্রবলেম, তাহলে ভাড়াটিয়া রেখেছে কেন? ভাড়াটিয়াদের যদি এতই প্রবলেম, কেন হঠাৎ ভদ্রলোক এরকম কথা বলে গেল? তো সুমন বাবু বলল, ভেবেছে হয়তো তুমি নতুন কলকাতা থেকে এসছো, তাই তোমাকে আগাম সাবধান করে দিয়ে গেল। ঠিক আছে, ফাইন, গেল। সব ঠিকঠাক আছে, বেশ ভালোই চলছে ওদের সংসার। কিন্তু সুমন বাবুর সেলস এন্ড মার্কেটিং, জানো যারা সেলস এন্ড মার্কেটিং, কিন্তু মানে ট্যুর করতেই হয়। তো একদিন কি হচ্ছে, প্রথমবার মানে উনি আসার পর যে ট্যুরটা পড়লেন, তো সেই নতুন ফ্ল্যাটে মানে মধু একা ছিল, সুমন বাবু তো চলে গেলেন। ওই দিন রাতে না উনি না প্রচন্ড একটা অসুবিধা মেহসুস করলেন। ফর এক্সাম্পল, শ্বাস নিতে পারছেন না, বুকে অ্যাজ ইফ প্রচন্ড বড় একটা পাথর তোমার বুকের উপর দিয়ে রাখলে
যেমন অসুবিধা হয় জাস্ট ওইরকম। উনি না উঠতে চেষ্টা করছেন, বাট একটা ভারী জিনিস যদি এরকম করে চেপে তোমার মানে বুকের মধ্যে বসে থাকে, তোমাকে উঠতে দেবে না, তখন অবভিয়াসলি তুমি তো উঠতে পারবে না, রাইট? তো সেম মধুর সঙ্গে এরকম হচ্ছে। আর না ও না মানে দেখবে মুখ দিয়ে কিন্তু আমাদের সবার আগে একটা ওয়ার্ডই বেরোয়, সেটা হলো মা। হ্যাঁ? তো ওর মুখ দিয়েও না বেরিয়ে গেছে, "ওমা, মাগো মা, ওমা।" জাস্ট বেরিয়েছে, ওটা চাপ আসতে না হঠাৎ ও ফিল করতে পারলো। দেখো আমাদের প্রত্যেক মায়ের না মানে আমার মায়েরও একটা স্পেশাল গন্ধ থাকে আছে, যেটা আমি জানি কেউ মানে আসলেই মার স্মেলটা পাই। মার একটা আঁচলের আলাদা গন্ধ হয়। সবাই এটা এগ্রি করবে। প্রত্যেক জনের মায়ের গন্ধ কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। ওর নাকে না ওই মায়ের আঁচলের গন্ধ, মার রান্না করে আসার, মাছ ভেজে আসার যে মায়ের গায়ের থেকে একটা গন্ধ, মানে মায়ের গন্ধ স্পষ্ট টের পেল। আর টের পাওয়ার সঙ্গে, সঙ্গে বুকের ভারিটা যেমন চলে গেল। ধড়ফড় করে উঠলো, উঠে না লাইট অন করলো। করার পর মায়ের গন্ধটা কিন্তু তখনও ছিল। হালকা, হালকা হতে সেটা মানে মানে বন্ধ হয়ে গেল আর আসা আরকি মায়ের গন্ধ। তখন ও ভাবলো কি এটা বুকে গ্যাস হলো নাকি? হতে পারে যে ১ম বার ও একা থাকবে। ওর হাসব্যান্ড বাইরে গেছে, টেনশন অনেক সময় হয় না গ্যাস-ট্যাস হয়ে গেলে আমাদের বুকে একটু চাপ মেহসুস হয়। তো ও ১ম টা ওটাই ভেবেছে। বাট মায়ের অনেকদিন পরে মায়ের গন্ধ আ পাচ্ছে, এটা আবার ভাবলো যে মাকে তো সবসময় প্রচন্ড মিস করে। হয়তো এই মার অনুভূতিটাই হয়তো ভেতর থেকে ওই স্মেলটা মানে এটাও মানে ওর ভাবছে যে এত ভাবে বলেই হয়তো ওই অনেক সময় ভাবতে, ভাবতে আমরা চিকেনের গন্ধ পেতে থাকি। ওরকমই হয়তো মায়ের গন্ধটাও পেতে মানে নিজেকে নিজে আরকি দিলাসা দেওয়া বা নিজের কাছে নিজে একটা আ সলিড একটা রিজন মানে ক্লিয়ার করা যে এটার জন্য এটা হয়েছে। ঠিক আছে? তারপরের দিনও উনি ২-৩ দিনের জন্যই গেছিলেন সুমন বাবু। তারপরের দিনও জানো তো সেদিনের কথা তো ভুলেই গেছে। তারপরের দিনও যখন ঘুমোতে গেছে যেহেতু সুমন বাবু নেই একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে যায়। আ তো ঘুমিয়েছে। আবার বুকের মধ্যে না সেই সেম একটাই চাপ অনুভব করছে। আবার উনি চিৎকার করে মানে আবার না মানে তখন ওই টাইমে বলছে আমি মানে সুমনবাবু বলছে যে, "ও আমাকে যেমন বলেছে যে ওই টাইমে যে ভগবানের নাম নেব ওটা না।" ওই আবার মুখ থেকে "মা" এরকম করি আর্তনাদ, "মা" এরকম করে বেরিয়ে গেল। ঠিক আছে? তো যাই হোক এই আওয়াজ শুনে তো আবার সেই স্মেল আ আ মানে পাওয়া শুরু করলেন এবং আ আস্তে, আস্তে কিন্তু ওই জিনিসটা চলে গেল। হ্যাঁ? অ্যান্ড আফটার দ্যাট কি হলো? তো ওই স্ট্রং মায়ের স্মেলটাই উনি পাওয়া শুরু করলেন এবং আস্তে, আস্তে কিন্তু ওই ভার জিনিসটা কমে গেল। তো এখন উনি কিছুতেই মানে মনে হচ্ছে না যে ডেফিনিটলি পরপর ২ দিন তো এরকম হতে পারে না। তো এখন সুমন বাবু যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ পট করে হাসব্যান্ডকে এরকম বলবে কিনা সেটাও একটা ডাউট কাজ করছে উনার মনে। তখন উনি কি করলেন? হ্যাঁ, ঠিক আছে বলছে, "ঠিক আছে কালকে রাত্রেটাও দেখব।" তো কালকে নেক্সট রাত্রটা কি হয়েছে? উনি আলো জ্বালিয়েছে। আলো জ্বালিয়ে না ভগবানের একটা ফটো পাশে রেখে ঘুমিয়েছে। সেদিন আর কিছু প্রবলেম হয়নি। তো নেক্সট সুমনবাবু এসছেন। সুমনবাবুকে কিন্তু ওরকম খুলে বললেন যে, "দেখো এইখানে নিশ্চয়ই কোনো কিছু একটা প্রবলেম আছে।" তো উনি সব কথা খুলে বললেন অ্যান্ড বলছে, "আমি প্রগাঢ়ভাবে মায়ের স্মেলটা কিন্তু পেয়েছি। হয়তো আমার মা ঐরকম অবস্থায় ছিলাম বলে মা হয়তো এসে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। আর কালকে লাইট অন করেছি, ঠাকুরের ফটো নিয়ে ঘুমিয়েছি, কালকে কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি।" তো সুমনবাবু মানে উনার জন্য তো অ্যারেঞ্জ ম্যারেজ। তো ভাবছে যে ঠিক আছে হয়তো অসুবিধা হচ্ছে। তো উনি না ওনার ওয়াইফকে বলছে যে, "ঠিক আছে আমি তো এসে গেছি। দেখা যাক।" তো ওয়াইফকে তো বলে দিয়েছে এই কথাটা। তো যখন সুমনবাবু চলে এসেছেন তখন কিন্তু আর কোনো রকমের প্রবলেম হয়নি। তো আস্তে, আস্তে এই জিনিসটা কিন্তু ও ভুলেই গেছে। নেক্সট আমি বললাম তো মার্কেট সেলস অ্যান্ড মার্কেটিং এ ফ্রিকোয়েন্টলি যেতে হয়। আবার যখন গেলেন সেম ১ম মানে সেই রাতের মতো আবার মধুর সঙ্গে কিন্তু সেম ইনসিডেন্টটা হয়েছে। অ্যান্ড সঙ্গে, সঙ্গে ও সুমনকে ফোন করে বললেন, সুমন বাবুকে ফোন করে বললেন যে আজকেও কিন্তু সেম হয়েছে। তার মানে ডেফিনিটলি এখানে কিছু একটা প্রবলেম হবে। এতদিন তুমি ছিলে আর জিনিসটা হয়নি বলে আমার মাথার থেকে তো চলেই গেছে। তো সুমন বাবু বলছে, "না তাহলে আর তো বুঝতেই পারছি সিরিয়াস ম্যাটারটা খুবই মানে একটা বাজে দিকে যাচ্ছে। আমি এসে নিই তারপর যা করার করছি।" তো ঠিক আছে ওইদিন মানে উনি একদিনের জন্যই গেছিলেন সেবার। তো ওইদিন নেক্সট দিন বিকেলে আসার পর আশপাশ থেকে উনি খোঁজ খবর নিতে থাকতেন, হ্যাঁ? মানে বলেননি যে আমি ওই বাড়িতেই এসছি বা ওই রুমে এসছি ভাড়া। কিন্তু অনেকে মানে বলছে যে মানে যেটা জানতে পারলেন যে এই বাড়িতে কোনো ভাড়াটিয়াই থাকতে পারে না বেশিদিন বিকজ ভৌতিক উপদ্রব খুব বেশি চলে। স্পেশালি
উনি যেটা মানে বুঝলেন ডাইরেকশন ওয়াইজ যে ওনার ফ্ল্যাট মানে ওনার পার্টিকুলার ওনার 1 BHK ফ্ল্যাটের কথাই বলছে যে ওখানে নাকি কিছু এমন একটা হয়েছিল মানে আত্মহত্যা টাইপের, ওই ভাড়াটিয়া আর কি, কোনো ভাড়াটিয়া আত্মহত্যা করেছেন। অ্যান্ড ওটাও নাকি মালিকের সাথে বচসাও একটা টাইপের ছিল। সো ওই মালিকের উপর রেগেই বোধহয় ওই একটা কাণ্ড ঘটিয়েছিলেন, তাই আর কি কোনো মতে অনেক পূজা পালি করিয়েছে, কিন্তু ওই আত্মাটা এই বাড়িটা ছেড়ে, স্পেশালি পার্টিকুলার ওই রুমটা ছেড়ে তো যাচ্ছেই না। তো এইসব শোনার পর কি আর থরি না সুমন বাবু ওই ফ্ল্যাটে থাকেন, তো কোম্পানিকে বললেন যে কয়েকদিন আমি যাব না, কারণ আমার রুমটা চেঞ্জ করতে হবে। তো এই ভৌতিক ব্যাপারটা তো আর সবসময় সবাইকে ডিসক্লোজ করা যায় না, অন্য একটা কারণ দেখিয়ে তারপর কিন্তু ওনারা কিছুদিনের মধ্যে অন্য বাড়িতে শিফট হয়ে গেলেন, যদিও অ্যাডভান্সের টাকা কিছু পায়নি। কিন্তু বলে না জান হে তো জাহান হে, প্রাণটা তো আগে বাঁচুক, টাকা তো অনেক পরে ইনকাম করা যাবে। তো থ্যাংক ইউ সো মাচ সুমন বাবু এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সুমন বাবুর স্টকে কিন্তু আরও ঘটনা আছে, উনি বলেছেন এক এক করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো যারা ভাবছো যে সাবস্ক্রাইব করবো কি করবো না, করে নাও, কারণ এরকম অনেক ভৌতিক ঘটনা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে, যেটা শুনলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট করবো, যেটা মানে আগেই বলি, আজ বলা হয়নি, যে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য মনে না হলে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিং ফিরিয়ে দেওয়া। নেক্সট ঘটনা চলে যাব হলো আমি পিয়ালি দাস প্রধান। ও হলদিয়ার থেকে পাঠিয়েছে, মানে বর্তমান ও হলদিয়াতে, বিকজ ওর হাজব্যান্ড হলদিয়াতে চাকরি করেন, কিন্তু ও হলো দমদমের। এটা একটা মারাত্মক ঘটনা পিয়ালি পাঠিয়েছে, জাস্ট শোনো। তো পিয়ালি দমদমের স্টুডেন্ট, দমদমে থাকতেন এবং দমদমের ওমেন্স কলেজে, একটা গার্লস কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করতো। তো ওদের মানে কলেজে না জিওগ্রাফি ডিপার্টমেন্টটা প্রচুর নাম এবং অনেকগুলি স্টুডেন্ট ছিল। তো একবার ও যখন সেকেন্ড ইয়ারে, কলেজ ডিপার্টমেন্ট থেকে প্ল্যান করা হলো দুটো টিচারের তত্ত্বাবধানে এই একটা গার্লস গ্রুপ যাবে, মানে জিওগ্রাফি অনার্সের। তোমার হয় না ওদের তো অনেক রকমের প্রজেক্ট থাকে না, তো প্রজেক্ট করার জন্য ডুয়ার্সে ওদেরকে নিয়ে যাবে। তো ওরা সবাই গেছে, পিয়ালি ওর মধ্যে ছিল। অ্যান্ড মোস্ট প্রবলি জানুয়ারি 2011-এর জানুয়ারি 22-তে ওরা রওনা দিয়েছে। অ্যান্ড বুঝতেই পারছো সকালে পৌঁছানোর কথা ছিল, আর্লি মর্নিং, কিন্তু ফগের জন্য ট্রেনটা পৌঁছতে শিলিগুড়িতে প্রচণ্ড বেশ রাতই হয়ে যায়। তো ওখানে নামার পর ওখানে কিছু একটা ধর্মঘট বগেরা চলছিল, তাই মেন রাস্তা না গিয়ে ওদেরকে না বেশ গলিতে নিয়ে গিয়ে ডুয়ার্সে ওরা পৌঁছায়। তো পিয়ালি কিন্তু এখানে সেই কটেজের নামও বলেছে, প্লাস কোন জায়গায় আছে পার্টিকুলারলি সব বলেছে, বিকজ বাট তোমরা সবসময় জানো যে সোশ্যাল মিডিয়াতে আমি কোনো রকমের নাম প্রকাশ করি না, এই ক্ষেত্রেও কিন্তু আমি হাইড করে গেলাম। তো বেশ বলছে কটেজটা সুন্দর ছিল দিদি, অ্যান্ড ওই কটেজের ঠিক কিছু মানে একদম কাছেই হলো গরুমারা ফরেস্ট ওটা। তো কটেজটা বলছে খুবই সুন্দর, প্রত্যেকটা রুমে 4 জন করে দিয়েছে। তো প্রথমে ঢুকেই হলো তোমার খাওয়ার একটা জায়গা, তারপরে রুমে হলো আমাদের ম্যাডাম, স্যার আর ওনার 2 মেয়ে গেছিলেন। হ্যাঁ, অ্যান্ড তারপরে হলো 4টা মেয়ে করে, যেহেতু গার্লস কলেজে 4টা মেয়ে করে, ওদেরটা বেশ খানিকটা একটু দূরে গিয়ে, এবং ওখানে খুব সুন্দর 2টো পুকুর ছিল, যেটার মধ্যে শাঁখও ছিল, এবং 2টো রুম নাকি ওই পুকুরের ঠিক লাগোয়াই ছিল আর কি, খুব সুন্দর সিন আর কি। ঠিক আছে, তো ওরা তো 4 জন গেছে। তো ওখানে স্ট্রিক্ট একটা ছিল, রুলস ছিল যে আর্লি মর্নিং তোমরা তো ওই ধরো আর্লি মর্নিং ঠিক বলা ভুল হবে, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে 11টা নাগাদ ওরা বেরিয়ে যেত ফিল্ড ওয়ার্কের জন্য, এবং রাত্রেবেলা আসার পর ফেরার পর 9টার মধ্যে খেয়ে, মানে 9টায় ডিনার সার্ভ করে দেবে, উইদিন 9:30 তোমরা সবার ঘরে যাবে, নো গল্প গুজব, নো আড্ডা, নাথিং। ঠিক আছে, তো পিয়ালি যে রুমে ছিল ওখানে ওর একটা ফ্রেন্ড রিয়া, দেন অনুসুয়া অ্যান্ড ঈশা, এই 4 জন ইনক্লুডিং পিয়ালি থাকতো। এবং পিয়ালিদের আরেকটা মানে নন বেঙ্গলি একটা গ্রুপ ছিল, যাদের মধ্যে মানে 2 জনের সঙ্গে পিয়ালি এবং রিয়ার প্রচন্ড সাক্ষতা আর কি। হ্যাঁ, তো ওরা কি করতো, ডিনার বাগেরা করে আসার পর না ডাইরেক্ট ওদের ইয়েটা ঢুকতো না, হ্যাঁ রুমে ঢুকতো না, ঢুকে ওই নন বেঙ্গলিদের ঘরে ঢুকতো, অ্যান্ড প্রচন্ড হই হুল্লোড় করতো, করার পর আধা ঘন্টা আড্ডা মারার পর চলে আসতো। কিন্তু পিয়ালি এখানে একটা কথা বলছে দিদি জানো তো আমরা 2 জন একসঙ্গে হাঁটতাম, এমন না যে আমি খুব আস্তে হাঁটি, 2 জনের সামঞ্জস্য রেখে হাঁটতাম, কিন্তু খালি মনে হতো আমি পিছিয়ে যেতাম, এখন জোরে জোরে হাঁটলেও ও এগিয়ে যেত, পিছিয়ে যেতাম, অ্যাজ ইফ ওকে মানে পিছিয়ে কেউ, মানে বুঝতে পারছো তো, পেছন দিকে মানে টানছে ওরকম টাইপের। ও হাজার চেষ্টা করে ওর সঙ্গে সামঞ্জস্য রেখে একসঙ্গে হেঁটে যেতে পারতো না।
তো এই কথাটা যখন রিয়াকে বলতো তখন নেক্সট দিন মানে তারপর থেকে নাকি কি করতে বলতো, ওরা দুজন একসঙ্গে দৌড়ে রুমে আসতো, কিন্তু তথাপিও পিয়ালি সবসময় পেছনে থাকতো। কেন থাকতো আস্তে আস্তে হয়তো বুঝবে। তো এই গেল, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পিয়ালি এখানে আরেকটা জিনিস ডিসক্লোজ করলো যেটা শুনে হয়তো তোমাদেরও একটু ভাবতে বাধ্য করবে, যে বলে আমরা যখন ফিল্ড ওয়ার্কে যেতাম না, যখন ওদের সঙ্গে কথাবার্তা বললাম, ওরা যে কত কষ্টে আছে দিদি, আমরা এত সুন্দর ফ্যাসিলিটি পেয়ে কলকাতার মতো জায়গায় থাকছি, হাতের কাছে সব সুবিধা সব ফ্যাসিলিটি, তথাপিও আমরা অখুশি। বাট ওদের লাইফটা যে কতটুকু মানে কষ্টকর, কত দৈনন্দিন জীবনে ওরা স্ট্রাগল করছে, মানে স্কুল বলো, মেডিকেল ফ্যাসিলিটি বলো, সব অনেকটা দূর, অনেকটা দূর, হাতের কাছে কিচ্ছু নেই। আর ওখানে মানে বাজার ঠাজারও তুমি কাছে কিছু পাবে না, হয়তো ন্যাচারাল বিউটিটা দেখলে, আমরা যেটা করেছি গেছি যখন অবভিয়াসলি কাজ তো করেছি, প্লাস একটু ঘুরঘুর করেছে ওইটুকুনি, বাজার হাট কিছুই সামনে না। তো এই তো শুরু হলো যেটা বললাম। তো একদিন কি হয়েছে, ওদের তো কাজ হচ্ছে যেদিন আর কি ওদের মানে ধরো বুধবার দিন ওরা রিটার্ন করবে কলকাতা, মঙ্গলবার দিন রাত্রে ওদের একটা বনফায়ার জ্বালিয়ে সাঁওতালদের ডান্স একটা প্রোগ্রামের আর কি প্রবন্ধ করা হয়েছে। সোমবার দিন কথা বলছি, মঙ্গলবারে ওই ফাংশনটা হবে, সোমবার দিন সকালবেলা দেখছে পিয়ালিরা দেখছে ওদের ঠিক অপোজিটে যে আরেকটা মানে ওদের কলেজেরই 4 জন মেয়ে ছিল, ওরা না দেখে গেট দরজা দিয়ে না বের হয়ে না এক্সকিউজ মি, দরজা দিয়ে না বের হয়ে ওরা কি করছে বলতো, জানলা দিয়ে বের হচ্ছে। তখন ওরা গিয়ে জিজ্ঞেস করেছে তোমরা জানলা দিয়ে কেন বের হচ্ছ? তখন বললো যে দরজাকে লাগিয়ে দিয়েছে জানি না, তাই জানলা দিয়ে বের হয়েছে। তো সবাইকে জিজ্ঞেস করেছে কি হয়েছে, সবাই বলছে আমরা কেউ কিছু করিনি। অ্যান্ড হোটেল কর্তৃপক্ষ বলছে আরে আমার হোটেলের তো বদনাম হবে, আমি থোড়ি না আমার হোটেলের বদনাম করতে চাইবো। আচ্ছা, ওরা যখন এই ডুয়ার্সে এই ক্যাম্পে এসছে না, মানে একটা ফিল্ড ওয়ার্কের জন্যই তো এই কটেজে উঠেছে, সবাইকে না পার্সোনাল তালা ক্যারি করতে বলেছে, মানে 4 জনের মধ্যে 4 জন করে, তো 4 জনের মধ্যে যে কেউ একজন পার্সোনাল তালা ক্যারি করতে, সো দ্যাট ওরা যখন বাইরে বেরোবে না ওদের রুমে যাতে হোটেল কর্তৃপক্ষ থেকে তালা তো মারবে, প্লাস নিজেদের তালাও যাতে মেরে যায় একটা সিকিউরিটির জন্য। কারণ কটেজটা অত বেশি হাইফাই না যে তোমার সিসিটিভি ফুটেজের কিছু ধরা পড়বে বা কোনো কিছু চুরি টুরি হলে, তো নিজের সাবধানতার জন্য কলেজ কর্তৃপক্ষ এই মানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল পিয়ালিদের। আচ্ছা, পিয়ালি যে জবের থেকে এসছে, আমি বললাম যে ওরা আরো 4 জন ছিল, ওদের মধ্যে একজন রিয়া নয় কিন্তু, বলতো কি খালি রাত্রেবেলা বলে দরজাকেও খটখট খটখট করে আওয়াজ করে, কিন্তু এই একজন ছাড়া ওরা 3 জন, পিয়ালি বলো, এশা বলো, সরি পিয়ালি বলো, রিয়া বলো, ইয়া অনুসুয়া বলো, ওরা কিন্তু কেউ কোনো আওয়াজ শুনতো না। হ্যাঁ, তো একদিন কি হয়েছে, যেদিন আর কি আমি তো বললাম ওই ইনসিডেন্ট, যেদিন সোমবার দিন ওরা এই মানে জানলা টপকে এসে, যা সোমবার দিন ওরা তো সকালবেলা উঠেছে, কুয়াশা টুয়াশা, ওরা না পুরো ইয়েটা ঘুরছে আর কি পিয়ালি ওরা। তখন পিয়ালি বলছে কি জানো আমি একটা জিনিস দেখেছি, আমি বললাম যে জোড়া পুকুর একটা সাঁকো, ওখানে না দাঁড়িয়ে আমি ন্যাচারাল বিউটি দেখতে দেখতে হঠাৎ দেখি পুকুরটার মধ্যে মানে ভাসছে জানো মেয়েটা, একটা গ্রাম্য মেয়ে, ওদের সাঁওতালি যেরকম শাড়ি পরে ওই রকম শাড়ি পরা, অ্যান্ড বেশ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো পিয়ালি বলছে দিদি আমার একটা খুব আদত এটা, যে আমার অভ্যেস যে আমি যদি কোনো কিছু দেখে ভয় পাই জিনিসটাকে আমি স্টেয়ার করবো আনটিল আনলেস মানে এটা আমি সত্যি দেখছি, মানে নিজেকে প্রুফ করার জন্য, হ্যাঁ, যে সত্যি এটা কোনো অলৌকিক বা অতিলৌকিক জিনিস না। তো ও কিন্তু কনস্ট্যান্টলি দেখে চলেছে, আর মেয়েটাও কনস্ট্যান্টলি ওর দিকে তাকিয়ে চলেছে। তখন ও যখন বুঝতে পারলো যে জিনিসটা ঠিক হচ্ছে না, এদিক ওদিক তাকানোর পর তারপর নিজে নিজে ভাবছে আচ্ছা গাছ তো এরকম হতে পারে, কুয়াশার মধ্যে হয়তো গাছটা এরকম দাঁড়িয়ে আছে, আমি ভাবছি সাঁওতালি মেয়ে দাঁড়িয়ে আছে। তো ও আবার যখন দেখে কি কিচ্ছু নেই, তার মানে বুঝতেই পারছো মানে ডেফিনেটলি অতিলৌকিকই কিছু ছিল। তো সেদিন রাত্রেবেলা, মানে সোমবার দিনের কথা বলছি, হ্যাঁ, সোমবার দিন রাত্রেবেলা তোমার ওরা তো ইয়ে করে এসছে, আসার পর ওরা একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে কন্ট্যাক্ট করে গেছে, ওরাই কিন্তু নিয়ে গেছিল ওদেরকে। তো ওইখানে না একটা বালিশের শর্ট পরাতে পিয়ালিদের এক্সট্রা বালিশ ছিল, ওদের 4 জন তো, ওদের ইয়েতে রুমে 5টা বালিশ ছিল। তো লোকটা এসছে যে একটা বালিশ শর্ট পড়ছে, একটা বালিশ লাগবে। তখন না পিয়ালি নিজেই বলছে আমি না ওদেরকে জিজ্ঞেস করে ফেললাম আচ্ছা রোজ রাতে এরকম আওয়াজ কি হয়, দরজার আওয়াজ, মানে আমার বন্ধুটা রোজ দিন শুনতে পায়। তখন না বলছে কি জানো তো দিদি, ওরা কিছু তো বলেনি, ফ্যাল করে তাকিয়ে রয়েছেন, মানে মোট কথা ওদেরকে দেখে মনে হচ্ছে ছেড়ে দে রে মা, কেঁদে বাঁচি, মানে আমাদেরকে ছেড়ে দাও, মানে কোশ্চেনটা শুনে ওরা মানে এতই তটস্থ হয়ে গেছে। তো আমাদেরকে বলে কিছু না বলে ওরা জাস্ট মানে পালিয়ে গেল আর কি ওইখান থেকে, সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য।
ওই দিন সোমবার দিন তো গেল, মঙ্গলবার দিন কি হলো, ওরা তো ওই সব ঘুরে টুরে আসলো, বললামই সাঁওতালদের ডান্স বাগেরা ছিল, সবকিছু ছিল, ওরা ওগুলি প্রোগ্রাম করে আসার পর সেদিন আর ও আড্ডা মারতে যায়নি ওই মারোয়াড়ি মানে নন বেঙ্গলিদের রুমে। ওরা চলে এসছে, আসার পর ওরা প্রথমে শুয়েছে হলো তোমার পিয়ালির রুমটা একদম মানে পিয়ালির বেডটা একদম কাছে ছিল দরজা, এবং দরজাটা কেমন ছিল বলো তো, গ্লাসের, মানে তোমার ইয়েটা ফ্রেমটা কাঠের ছিল কিন্তু গ্লাসের ছিল, আর পর্দাটা না এমন পর্দা যে খুব টাই হয়ে, মানে এদিকে একটু টানলে এদিকে ফাঁক হয়ে যাবে, এদিকে টানলে একটু এরকম ফাঁক হয়ে যাবে, ওই রকম টাইপের। আর ওদের মধ্যে একজন ফ্রেন্ড যে বললাম অনুসোয়া, ওর মানে জানুয়ারিতে গেছে তো মার্চ মাসেই নাকি ওর বিয়ে, তো ওর মানে উডবি হাজবেন্ডের সঙ্গে নাকি সবসময় কথা বলতেই থাকতো। তো সেদিন ওরকম কথা বলছে, পিয়ালি শুয়েছে, রিয়া অ্যান্ড ঈশা ওরা সবাই শুয়েছে, আর অনুসোয়া কথা বলছে। তখন হঠাৎ ওরা শুনতে পারলো সেই দরজার মধ্যে না আস্তে আস্তে নয়, এমন জোরে সাউন্ড হয়েছে, মানে দরজা এক্ষুনি খোলো, মানে খুব স্পিডে আর কি, এক্ষুনি ঘরে ভিতরে ঢুকতে চাই আমি, ওরকম জোরে আর কি, মানে কেউ যেন ইয়ে করছে, ধাক্কাচ্ছে। তো এটা শুনে তো ওরা সবাই ভয় পেয়ে গেছে। তখন রিয়া না, ঈশা বলছে যে দেখেছিস, আমি বলতাম না, রোজ দিন আমি শুনতাম, আজকে তোদেরকেও দেখা দিল, দেখ। তো পিয়ালি বলছে যে আমার তো ভয় লেগেছে, আমি সঙ্গে সঙ্গে লাইট অন করেছি, আর তখন আমরা বলছি না বাইরে বের হয়ে দেখবো, দেখি কে, হ্যাঁ দেখি কে, না হলে তো ভয়টা সবসময় মনেই থেকে যাবে। তো পিয়ালি বলছে যে খুলে তো আমি দেখেছি, দেখি কেউ নেই, যদিও আমার খোলাটা তখন উচিত হয়নি দিদি, আর ওইটা এরকম কোনো জায়গা ছিল না যে চট করে দৌড়ে গেলেও আমি দেখতে পারবো না, মানে এমনই সব জায়গা থেকে সব জায়গা মোটামুটি ভিজিবল, কেউ ছিল না। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ও মোবাইলে গান চালিয়ে দিল ভগবানের। অ্যান্ড কোনো মতে ওই রাতটা ক্রস করার পর পরদিন তো ওদের তোমার ময়নাগুড়ির থেকে ট্রেন ছিল, তো ওরা ট্রেনে আসার পর এইগুলি কথা বলছিল। এগুলি কথা বলতে বলতে ওখানে আরেকটা গ্রুপ ছিল, গ্রুপে কি বলে তোদের সঙ্গেও হয়েছে তো শোন, তোদের সঙ্গে কি হয়েছে, আমাদের সঙ্গে কি হয়েছে শোন। বলছে কি হয়েছে, তো বলছে যে আমাদের যে রুমে ছিলাম ওই রুমে একদিন মানে হঠাৎ গিয়ে দেখি একটা মেয়ের আন্ডারগার্মেন্টস পরা, কিন্তু আমাদের চারজন, মানে বললাম না চারটা মেয়ে, কিন্তু আমাদের চারজনের নয়। তো ওদের মধ্যে থেকে একজন আর কি, রুমা বলে মেয়ে, ও কি করলো, ওদের রুমটা ওই পুকুরের একদম লাগোয়া ছিল, ওই আন্ডারগার্মেন্টসটা নিয়ে জানলা দিয়ে পুরো মানে একটা পুকুরের জলেই পড়েছে, হ্যাঁ ওরা দেখেছো পুকুরের জলে পড়েছে, তো ওটা ভিজে গেছে কার না কার। তো ঠিক আছে, হাত ভাত ধুয়ে ওরা ইয়েতে ফিল্ড ওয়ার্কের জন্য বেরিয়ে গেল, ব্রেকফাস্ট করে এসেছিল তখন। তো যখন ওরা তো বললাম পার্সোনাল লক করেও চলে গেছে, যখন আসছে এসে তোমরা বিশ্বাস করবে না কি দেখে বলো তো, সেম ওই পেন্টিটা ওই জায়গাটায় যেই জায়গার থেকে ও ফেলেছে, কিন্তু ওটা ভিজা নয়, ওটা পুরোপুরি শুকনো, ঠিক আছে। তো রুমা ওরা তো সবাই বলছে এই কি অবস্থা, এই কি অবস্থা। তো নেক্সট দিন যখন ওরা আবার বেরোয়, স্পেশালি যে আর কি এই আন্ডারগার্মেন্টসটা পুকুরে ফেলেছিল, ওর যে তোমার সুটকেসটার চাবিটা দুমড়ানো মুচড়ানো, সুটকেসটা পুরোপুরি মানে কেউ রাগে ক্ষুব্ধ হয়ে যেমন সুটকেসটাকে মানে ইয়ে করেছে আর কি, ওটা চ্যাপটা বাগেরা হয়ে একাকার আর কি। তো সবাই বলা বলি করছে কি ব্যাপার কি ব্যাপার। আরেকটা জিনিস কি হয়েছে, ওরা তো চারটা গ্রুপ ওই রুমটার মধ্যে, পার্টিকুলারলি যেখানে আন্ডারগার্মেন্টসটা পাওয়া গেছিল, ওখানে না একজন মেয়ে চকলেট খাচ্ছিল, ওই হয় না লেবু লজেন্স টাইপের যে প্যাকেটে থাকে, ওই পালসের মতো। তো ওটা খেয়ে না প্যাকেটটা আর কি টেবিলে, অনেকে দেখবে যে মানে ডাস্টবিনে না ফেলে টেবিলে রেখে দিলে পরে ফেলবো, ওরকম করে রেখে দিয়েছে। আর চকলেটটা না হঠাৎ মুখ থেকে পড়ে কোথায় যে চলে গেছে, এখন ওই চকলেটকে মুখে পুড়া যায়, ঠিক আছে চলো রুম সার্ভিস যখন আসবে পরিষ্কার করে নেবে। তো সেদিন ওরা ডিনার করে আসার পর দেখে ওই চকলেটটা যেন সেম ওই যে বললাম না টেবিলের মধ্যে সেই পালসের প্যাকেটটা পড়া ছিল, ওইখানে আবার রাখা। তো এরকম ইনসিডেন্ট ওদের সাথেও হয়েছিল। আরেকটা হলো কি, আরেকটা গ্রুপের কথা বলছি, ওখানে একটা মেয়ে ছিল যার নাম দীপিকা। দেখে কি মেয়েটাকে আগে খুব কথা বলতো, খুব মানে ফ্রেন্ডলি ছিল, হঠাৎ মানে পিয়ালিও দেখছি যে ও চুপচাপ করে স্টেশনে এখানে চুপচাপ বসে রয়েছে, অ্যাজ ইফ ও কার সঙ্গে দেখে কার দিকে তাকিয়ে আছে, কার সঙ্গে এরকম করে এরকম, অথচ মেয়েটা কিন্তু ওইরকম না, হ্যাঁ। তো তখন আর কি যেটা আর কি বোঝা গেল যে ও যখন থেকে এই কটেজে এসছে তখন থেকে ওই জোড়া পুকুরের দিকে তাকিয়ে থাকতো, মানে ও ওর মধ্যে ছিল না, ফিল্ড ওয়ার্কও করতে যেত কিন্তু ও ওর মধ্যে ছিল না। তো পিয়ালি ওরা যখন কলেজ মানে ফিরে আসে কলকাতা, তখন বললো যে দিদি জানো দীপিকা যে আর না কলেজে আসলো না, ফাইনাল এক্সাম দিল, কিচ্ছু করলো না মেয়েটা না। পরে শোনা গেছে যে মেয়েটার অবস্থা খুব খারাপ, ওকে নাকি চেন্নাই বাগেরাতেও নিয়ে গেছে। কিন্তু তারপর তো আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আমি সত্যি কথা বলতে জানি না দীপিকার সাথে অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি।
তোমরা বলো তো অ্যাকচুয়ালি হয়েছেটা কি? আমি বললাম না, একজন মানুষ হয়তো তুমি বলতেই পারো যে হ্যালুসিনেট করেছে বা স্বপ্ন দেখেছে বা ভুল ভেবেছে বা নিজের মনের ভুল। এতগুলি মানুষ কি করে মনের ভুল হতে পারে? হতে পারে কি? তোমাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে কমেন্ট করো। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।